ক্ষণিকতাবাদ কি? প্রাচীন এবং নব্য বৌদ্ধবাদীগণ ক্ষণিকতাবাদকে কীভাবে ব্যাখ্যা করেছেন সেইটা আজকের আমি আলোচনা করব। যেসব বস্তু আমরা জানি সচরাচর তাদের অনেককেই এক এবং স্থির বলে মনে করি। প্রাচীন বৌদ্ধ দার্শনিক মনে করেন আমাদের এই জ্ঞান এবং ব্যবহার অবিদ্যাপ্রসূত, এবং আমরা যেটা জানি অবিদ্যাপ্রসূত হওয়ার জন্য আমরা কিন্তু যেটা জানি সেটা সবসময় ঠিক জানি না। আসলে এক ও স্থির রূপে প্রতিভাত বস্তু অসংখ্য সদৃশ্য ক্ষণিক বস্তুরই প্রবাহ। এই প্রবাহই বৌদ্ধ পরিভাষায় সন্তান এবং এর অন্তর্গত প্রতিটি ক্ষণ বা বস্তু সন্ততি। প্রাচীন বৌদ্ধগণ বলছেন বুদ্ধের উপদেশ থেকে বোঝা যায় তিনি প্রত্যেক সৎ বস্তুকে ক্ষণিক বা অনিত্য মনে করতেন, অর্থাৎ কোনো কিছুই স্থির নয়। যেটা উৎপন্ন হচ্ছে তার পরক্ষণেই সেটা বিনাশ হচ্ছে এবং নতুন কিছু উৎপন্ন হচ্ছে। একটা বস্তু যে ক্ষণে জন্মায় তার পরক্ষণেই দেখা যায় সেটা বিনষ্ট হয়, এবং বিনাশের সঙ্গে সঙ্গে বিনাশ ক্ষণেই অন্য একটা দেখা যাচ্ছে তার সদৃশ্য বস্তু জন্মাচ্ছে। আমরা অবিদ্যাপ্রসূত জীবনে ব্যবহারের সুবিধের জন্য কালের নিরবধি প্রবাহকে নানা ভাগে ভাগ করি, তবে এই সব ভাগ হচ্ছে প্রতীতিগম্য। আমরা সব কিছুই দেখতে পাই এবং আমরা যেগুলো দেখতে পাই সেগুলো একটা উৎপন্ন হচ্ছে এবং তারপরে দেখা যাচ্ছে সেটা বিনষ্ট হয়ে তার সদৃশ্য আরও একটা বস্তু উৎপন্ন হচ্ছে। এটাই হচ্ছে সহজ কথা। প্রতীতিগম্য ভাগকে অবলম্বন করে লোকায়ত জীবন এবং ব্যবহার চলে। আর প্রাচীন বৌদ্ধগণ বলছেন যুক্তি ও বিচারে বোঝা যায় এই প্রতীতিগম্য ভাগকে অবলম্বন করেই লোকায়ত জীবন এবং এই যে ব্যবহারগুলো যেগুলো চলছে তারা কিন্তু আমরা সব কিছুই দেখছি, এবং যেটা দেখছি সেটা এক মুহূর্তে হচ্ছে এবং তার পরক্ষণেই দেখা যাচ্ছে যে সে আর তার সদৃশ্য আরও একটা কোনো কিছু বস্তু উৎপন্ন হচ্ছে। এটা তো প্রাচীন বৌদ্ধ মত গেল। আর নব্য বৌদ্ধবাদীগণ তারা বলছেন যে যা সৎ তা অর্থক্রিয়াকারী। সৎ হলেই তার একটা অর্থ থাকবে এবং তার একটা অর্থক্রিয়াকারী ক্ষমতা থাকবে, তাই তা ক্ষণিক হবে। যা অর্থক্রিয়াকারী তা কার্য উৎপাদন করে। সৎ বস্তুই থেকে একমাত্র কার্য জন্মাতে পারে, অসতের পক্ষে কার্য কখনোই হতে পারে না। এই সব সকলের অনুভবে সেটা প্রমাণিত বলে তারা মনে করছে। আকাশ কুসুমের মতো যে অসৎ যে বস্তু রয়েছে সেটা কোনো প্রয়োজন সাধন করতে পারে না, কেননা যেহেতু সেটা অসৎ সেটা আমরা দেখতে পাই না। অলিক কোনো কিছু থেকে কোনো কিছু উৎপন্ন হতে পারে না। যেটা লোকায়ত, যেটা আমরা সকলে দেখতে পাচ্ছি সৎ বস্তু হচ্ছে, তার থেকেই একমাত্র দেখা যাচ্ছে যে কোনো কিছু উৎপন্ন হচ্ছে। ঘটপটের ক্ষেত্রে আমরা দেখছি সেটা কোনো প্রয়োজন সাধন করতে পারে। প্রয়োজন সাধন করাই হলো কার্য উৎপাদন করা। নানা বস্তুর প্রয়োজন নানান রকম হতে পারে। ঘটের প্রয়োজন জল আনা, বীজের প্রয়োজন অঙ্কুর জন্মানো। বীজে অঙ্কুর জন্মানোর একটা ক্ষমতা রয়েছে, তাই তা অঙ্কুরের উৎপাদক হচ্ছে। নব্যবৌদ্ধ দার্শনিকগণ বলছেন বীজ স্থির দ্রব্য হলে অঙ্কুর নামক কার্যের জনক হতে পারত না। বীজের অর্থক্রিয়াকারিতা বা কার্যজনকতা থেকে প্রমাণিত হয় যে বীজ স্বরূপত ক্ষণিক। যেহেতু সে ক্ষণিক, যে তার কার্যক্ষমতা রয়েছে তাই সে ক্ষণিক হবে। যদি বলা হয় স্থির বীজই অঙ্কুরের উৎপাদন করে, তাহলে ঘরের বীজও সেই মাঠের বীজের মতোই অঙ্কুরোদ্গম করতে পারত, কিন্তু সেটা তো সেটা দেখা যাচ্ছে যে সেটা কি হয়, সেটা ঘরের যে বীজ রয়েছে সেটা হয় না। কারণ বৌদ্ধ বলছেন, তারা বলছেন যে কারণ বীজ স্থির হলে যা ঘরের বীজ তাই মাঠের বীজ, দুইয়ের মধ্যে কোনো প্রভেদ থাকতে পারে না। নব্যবৌদ্ধগণ তারা বলছেন বাস্তব ঘটনা স্থির দ্রব্যবাদী বক্তব্য সমর্থন করে না। বস্তুত মাঠের বীজে অঙ্কুরের জনক হয়, ঘরের বীজ তা হয় না। জল হাওয়া উপযুক্ত তৈরি যে মাটি, সেখানে বীজ ছড়ালে দেখা যায় যে বীজ থেকে অঙ্কুরোদ্গম হচ্ছে। স্থির দ্রব্যবাদীগণ বলতে পারেন কার্য উৎপাদন করার জন্য বীজের কয়েকটা সহকারী কারণ দরকার। মাটি, জল, হাওয়া ইত্যাদি এই যে সহকারী কারণ, এই সহকারী কারণগুলো হাজির হলেই তবে দেখা যাবে যে অঙ্কুর নামক একটা কার্য উৎপাদন করছে। ঘরের বীজের ক্ষেত্রে সহকারী কারণগুলো থাকে না, তাই তা অঙ্কুর উৎপাদন করতে পারে না। উত্তরে আবার নব্য দার্শনিকগণ তারা বলছেন যে সহকারী কারণ থাকার ফলে বীজ অঙ্কুর জননে সমর্থ হলে কার্যজনন শক্তিটা বীজের পক্ষে যে স্বাভাবিক নয় তা মানতে হয়। যদি কার্যজনন শক্তিটা বীজের পক্ষে স্বাভাবিক হতো তাহলে সেই বীজ কোনো সহকারী কারণের অপেক্ষা না করেই অঙ্কুর জন্মাতে পারত। বস্তুত তা হয় না বলেই মানতে হয় যে কার্যজনন শক্তিটা বীজের পক্ষে স্বাভাবিক নয়। নব্যবৌদ্ধবাদীগণ তারা বলছেন যে কার্যজনন শক্তিটা বীজের পক্ষে স্বাভাবিক না হলে
কোনো সহকারী কারণের সাহায্য নিয়েও তা অঙ্কুর জন্মাতে পারতো না। যেমন পাথরের স্বভাবে অঙ্কুর উৎপাদন করার শক্তি থাকে না, তাই মাটি, জল, হাওয়া প্রভৃতি সহকারী কারণ থাকলেও পাথর থেকে বীজ জন্মাতে পারে না। এই সব যুক্তি ও তথ্যের সাহায্যে নব্য বৌদ্ধ যে সিদ্ধান্ত করেন স্থির দ্রব্যের পক্ষে কার্য উৎপাদন করা সম্ভব নয়। স্থির দ্রব্য অর্থক্রিয়াকারী হতে পারে না, যা ক্ষণিক তাই অর্থক্রিয়াকারী। ক্ষণিক দ্রব্যের পক্ষে কার্য উৎপাদন করা সম্ভব, যা অর্থক্রিয়াকারী তাই সৎ। সুতরাং যা সৎ তাই ক্ষণিক। ক্ষণিকতাবাদ নিয়ে প্রাচীন যে বৌদ্ধবাদীগণ তারা বলছেন যে সব কিছুই ক্ষণস্থায়ী, স্থায়ী বলে কিছু নেই। এটাই হলো মূল ভিত্তি। প্রতিটা সত্তা প্রতিটি মুহূর্তে উৎপন্ন হচ্ছে এবং বিনষ্ট হচ্ছে। আমরা যা স্থিতিশীল মনে করি তা আসলে দ্রুত পরিবর্তনশীল, মুহূর্তের জন্য একটা ধারাবাহিকতা মাত্র। যেহেতু সব কিছু ক্ষণস্থায়ী, তাই স্থায়ী অপরিবর্তনীয় আত্মা বলে কিছু নেই। ক্ষণস্থায়ী বস্তুকে স্থায়ী মনে করার আকাঙ্ক্ষাই হচ্ছে দুঃখের কারণ। স্থায়িত্বের মোহ ত্যাগ করে অনিত্যতাকে উপলব্ধি করাই হলো মুক্তির পথ। কর্মের ফলও ক্ষণস্থায়ী, কিন্তু তার প্রভাব ভবিষ্যতের অভিজ্ঞতার সঞ্চিত হয়। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই যে 5টা উপাদান, সেটাও দেখা যাচ্ছে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী প্রকৃতির সরাসরি উপলব্ধি ধ্যানের মাধ্যমে সম্ভব। স্থায়িত্বের মোহ থেকে মুক্তি লাভই হলো নির্মাণ, যা ক্ষণস্থায়ী জগতের বাইরে। আর ক্ষণিকতাবাদ দিয়ে নব্য বৌদ্ধবাদীগণ তারা যেগুলো বলছেন, ক্ষণিকতাবাদকে স্থিতিশীল বস্তুর অভাবের চেয়ে পরিবর্তনশীল প্রক্রিয়ার উপর বেশি জোর দেওয়া হয়। সব কিছু ক্ষণস্থায়ী এবং একে অপরের উপর নির্ভর, একটা আরেকটার উপর নির্ভরশীল। এই ধারণাটা গভীরতর হয়। ক্ষণস্থায়িত্ব যে সব কিছু রয়েছে নতুন সম্ভাবনা এবং পরিবর্তনের সুযোগ তৈরি করে। যেহেতু সব কিছু ক্ষণস্থায়ী, তাই বর্তমান মুহূর্তটাও সবচেয়ে মূল্যবান। ক্ষণস্থায়ী প্রকৃতির উপলব্ধি জীবনে নমনীয়তা ও অভিযোজন ক্ষমতা বাড়ায়। স্থায়িত্বের প্রত্যাশা ত্যাগ করলে মানসিক শান্তি লাভ হয়। সবই এগুলো কিন্তু যারা নব্য বৌদ্ধবাদীগণ তারা এগুলো বলছেন ক্ষণিকতাবাদ সম্পর্কে। তারপরে নতুনত্বের সম্ভাবনা উপলব্ধি সৃজনশীলতাকে উৎসাহিত করে। ক্ষণস্থায়ী পৃথিবীতে অন্যের দুঃখ দূর করার নৈতিক দায়িত্ব আরও স্পষ্ট হয়। আধুনিক বিজ্ঞান সেটা হচ্ছে ক্ষণস্থায়ী প্রকৃতির ধারণার সাথে সঙ্গতিপূর্ণ। দৈনন্দিন জীবনে সমস্যা সমাধানে এবং মানসিক সুস্থতার জন্য ক্ষণিকতাবাদের ব্যবহারিক প্রয়োজনে যে প্রয়োগটা করা হচ্ছে তার উপর জোর দেওয়া হয়। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।